বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ ইমরান হোসেন, প্রভাষক এবং বিভাগীয় প্রধান, কৃষি শিক্ষা বিভাগ, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা ক্যান্টনমেন্ট। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে যে ক্লাসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এগ্রিকালচার এইচএসসি এক্সামিনেশন প্রিপারেশন তোমাদের কিভাবে নিতে হবে। তো সেটা নিয়ে আলোচনা করব, খুবই সংক্ষিপ্ত আলোচনা হবে। খুবই সংক্ষিপ্ত না, আবার খুবই বিস্তারিত না। তো ওভারঅল একটা ইনস্ট্রাকশনাল ক্লাস হবে। তো প্রথমেই প্রথম পত্রের প্রথম যে অধ্যায়টা সেটা নিয়ে আমি আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ দিয়ে শুনলে, আমার ক্লাসটা ফলো করলে পরীক্ষা অনেক ভালো করবে। চলো শুরু করা যাক। তো আমি যে বইটা আহ, বা যেই হচ্ছে স্লাইড গুলো দেখাবো সেটা মূলত যে বই থেকে নেওয়া হয়েছে সেটা হচ্ছে আহ, কৃষি শিক্ষা বই, কৃষিবিদ ফরহাদ আহমেদ স্যারের লেখা, ফর ক্লাস 11 and 12। তো সেই বই থেকে আমি তোমাদের আজকে বিভিন্ন যে বিষয়গুলো কৃষির, যেগুলো ফার্স্ট পেপার থেকে বিভিন্ন চ্যাপ্টার থেকে একেবারে পরীক্ষা আসে সেগুলো সম্পর্কে আলোচনা করব। প্রথমে হচ্ছে প্রথম অধ্যায়, প্রথম পত্রের আমাদের প্রথম অধ্যায় অধ্যায় আছে হচ্ছে বাংলাদেশের কৃষি, এগ্রিকালচার বাংলাদেশ। তো সেখানে আমাদের যেটা পড়তে হবে সেখানে প্রথমে আছে প্রথম পরিচ্ছেদ, বাংলাদেশের কৃষির ক্ষেত্র। এই ক্ষেত্রগুলো থেকে বিভিন্ন ভাবে পরীক্ষা আসে, তো আমাদের ক্ষেত্রগুলো মুখস্থ করতে হবে। তো আমাদের কৃষি ক্ষেত্র হচ্ছে ছয়টা। হ্যাঁ, ছয়টা ক্ষেত্রের মধ্যে প্রথমটা হচ্ছে মাঠ ফসল, পরেরটা হচ্ছে উদ্যান ফসল, তারপরটা হচ্ছে মাছ, তারপর গবাদি পশু, হাঁস মুরগি ও বৃক্ষ উৎপাদন। হ্যাঁ, এইগুলো হচ্ছে কৃষির ক্ষেত্র। এখন যদি পরীক্ষা আসে যে কৃষি কি, তো তখন এই ক্ষেত্রগুলো উল্লেখ করে বলতে হবে এইগুলো উৎপাদন করার পদ্ধতিকে কৃষি বলে। ঠিক আছে, তাহলে যদি পরীক্ষা আসে যে কৃষি কি, তখন বলতে হবে মাঠ ফসল, উদ্যান ফসল, মাছ, গবাদি পশু, হাঁস মুরগি ও বৃক্ষ উৎপাদনের বৈজ্ঞানিক পদ্ধতিকে কৃষি বলে। আচ্ছা, বৈজ্ঞানিক পদ্ধতি না লিখলেও হবে। যদি এমনি বলা হয় যে মাঠ ফসল, উদ্যান ফসল, মাছ, গবাদি পশু, হাঁস মুরগি ও বৃক্ষ উৎপাদন করাকে কৃষি বলে, তাহলে হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, আরেকটা হলো কৃষি শিক্ষা কি। হ্যাঁ, এটা পরে আছে, তা আমি আগেই বলে নিই। কৃষি তাহলে একটা হলো এই যে সেক্টর গুলো যেগুলো বললাম, এইগুলো উৎপাদন করার পদ্ধতিকে কৃষি বলছি। আর কৃষি শিক্ষা তাহলে বিজ্ঞানের যে শাখায় মাঠ ফসল, উদ্যান ফসল, মাছ, গবাদি পশু, হাঁস মুরগি ও বৃক্ষ উৎপাদন করা নিয়ে আলোচনা করা হয়। ঠিক আছে, বি- তাকে কৃষি শিক্ষা বলে। আচ্ছা, এই এই যে আমাদের প্রথম পত্রের প্রথম অধ্যায়, সেখান থেকে দুইটা সিকিউ আসে আমাদের এইচএসসি পরীক্ষায়। ঠিক আছে, তো একটা সিকিউ হচ্ছে মোটামুটি মাঠ ফসল এবং উদ্যান ফসল, এইখান থেকে একটা সিকিউ চলে আসে, বিভিন্ন ভাবে আসে। ঠিক আছে, তো পরীক্ষা হয়তো ছবি দিয়ে আসতে পারে। ধান গাছের ছবি থাকলো, ওই আরেকটা ছবি থাকলো আম গাছের। তো বলা হবে যে প্রথম ছবি এবং পরের ছবি কোনটা কোন ক্ষেত্রকে নির্দেশ করে, তাদের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। অথবা এরকম থাকতে পারে, ছক আকারে থাকতে পারে। ছকের মধ্যে দেওয়া থাকলো কৃষির ক্ষেত্র লেখে, তো দেওয়া থাকলো হচ্ছে মাঠ ফসল, উদ্যান ফসল। হুম, এরকম মাঠ ফসলের আহ, উল্লেখ করা থাকবে না, হয়তো ছকের লেখা থাকবে যে ধান, গম, পাট এরকম দেওয়া থাকলো। আর ডান পাশে থাকলো হচ্ছে আরেকটা ছকে আলু, শাকসবজি, পটল এরকম। তখন নিচে বলা হবে যে যে শস্যগুলোর বিন্যাস উপরে শস্যগুলোর বিভাগ দেখানো হয়েছে। তো সেগুলো মূলত কোনটা কোন ধরনের ফসল, তাদের বৈশিষ্ট্য ব্যাখ্যা করে এবং কোনগুলো চাষ করা লাভবান, মানে লাভজনক। তখন তোমাদের বলতে হবে যে ধান, গম, ভুট্টা ছকে যেটা দেখানো হয়েছে, তো সেটা হচ্ছে মাঠ ফসল। এবং হচ্ছে পরবর্তীতে ডান পাশে যেটা দেওয়া থাকবে আহ আলু, পটল, বেগুন, এইগুলো হচ্ছে উদ্যান ফসল। তো উদ্যান ফসলের বৈশিষ্ট্য তখন লিখতে হবে, মানে বিভিন্ন ভাবে প্রশ্ন আসতে পারে। তো চলো প্রথমে হচ্ছে মাঠ ফসল কাকে বলে। যে সকল ফসল বিস্তীর্ণ মাঠে, মানে খোলা মাঠে বা বড় মাঠে বেড়াবিহীন অবস্থায় চাষ করা হয়, তাদেরকে মাঠ ফসল বলে। ঠিক আছে, আমরা আমরা যখন ঢাকা থেকে দেশের বাড়িতে যাই, গ্রামের দিকে যাই, তো রাস্তার দুই পাশে অনেক বিস্তীর্ণ এলাকা দেখি, ধানের গাছ দেখি,
মানে ধানের ফিল্ড দেখি, তারপর গমের ফিল্ড দেখি। তো সেটা তো কোনো বেড়া দেওয়া থাকে না, তাই না? তো তার মানে সেটা হচ্ছে মাঠ ফসল। তো তাহলে কি হলো মাঠ ফসল কি? যে যে সকল ফসল বিস্তীর্ণ মাঠে আহ বেড়াবিহীন অবস্থায় চাষ করা হয় তাদেরকে মাঠ ফসল বলে, যেমন ধান, গম, পাট ইত্যাদি। ঠিক আছে, আমাদের বাংলাদেশের শতকরা 70% জমিতে মাঠ ফসল উৎপন্ন হয়। ঠিক আছে, কিসের জন্য মাঠ ফসল 70% জমিতে হয়? আবাদি জমির আমাদের প্রধান খাদ্য হচ্ছে ধান, আর ধানটা হচ্ছে মাঠ ফসল। আমাদের ম্যাক্সিমাম কৃষক অনেক হচ্ছে মার্জিনাল ফার্মার, তাই তো, প্রান্তিক কৃষক। তাদের প্রত্যেকের মাথা পিছু জমি অনেক কম, তো যতটুকু জমি থাকে তার পুরোটাই তারা কি করে, ধান চাষ করে। অনেক কৃষক আছে, বেশিরভাগ কৃষকই কি করে, তাদের যতটুকু হচ্ছে তার ভাগে, তার মাথা পিছু জমি আছে, তার জমি আছে ততটুকু পুরাটাই ধান চাষ করে, তাছাড়া সে খাবে কি? এজন্য আমাদের বাংলাদেশে মোটামুটি 70% আবাদি জমিতে এই মাঠ ফসল হয়। শুধু ধান না, গম, পাট এইগুলো কিন্তু হয়। মাঠ ফসল আরেকটি নাম হচ্ছে কৃষিতাত্ত্বিক ফসল, মনে রাখবে, ঠিক আছে? পরীক্ষায় কিন্তু এই যে এইগুলো ছবি দিয়ে আসতে পারে। সরিষা ক্ষেতের ছবি দেওয়া থাকলো, অথবা এই যে ভুট্টা ক্ষেতের ছবি দেওয়া থাকলো, নিচে বলা হলো উপরে উদ্দীপকে যে ছবিটি, চিত্রে যে ছবিটি দেখানো হয়েছে সেটা কোন ধরনের ফসল, সেটার বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। তখন তোমাকে এটা বুঝতে হবে ছবি দেখে এটা হচ্ছে মাঠ ফসল। যখন মাঠ ফসলের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে হবে, দেখো মাঠ ফসলের বৈশিষ্ট্যের মধ্যে আছে সাধারণত বড় জমিতে চাষ করা হয়, মাঠের সমস্ত ফসলকে একত্রে বা সমষ্টিগতভাবে যত্ন নেওয়া হয়, তুলনামূলকভাবে কম যত্নের প্রয়োজন হয়, মাঠের সমস্ত ফসল একত্রে পরিপক্ক হয় এবং একত্রে সংগ্রহ করতে হয়। ঠিক আছে, শুধুমাত্র তুলা এবং চা ব্যতীত। আচ্ছা, আমার কথা মনে হয় এগুলো খুব সহজ, এগুলো বিস্তারিত আমি বলছি না। তারপরে দেখো, বেড়া নির্মাণের প্রয়োজন হয় না, ওই যে যেটা আমি সংজ্ঞার মধ্যে দিয়েছি। মৌসুমের শুরুতে দাম কম, পরে দাম বেশি থাকে। আচ্ছা, যখন বৈশিষ্ট্যগুলো বলবো তখন একটা যে কোনো একটা শস্যকে ভেবে চিন্তা করলে বৈশিষ্ট্যটা সহজ হবে। ধরি আমরা ধানের কথা চিন্তা করি, হ্যাঁ, যে ধান সাধারণত বড় জমিতে চাষ করা হয়। আর তারপর হলো মাঠের সমস্ত এলাকায় সমস্ত ফসলকে একত্রে যত্ন নেওয়া হয়, তুলনামূলক কম যত্নের প্রয়োজন হয়, হ্যাঁ। তারপরে হচ্ছে বেড়া নির্মাণের প্রয়োজন হয় না, ধানের জমিতে কিন্তু আমরা বেড়া দিই না, হ্যাঁ। মৌসুমের শুরুতে ধানের দাম কম থাকে, পরে আস্তে আস্তে বাড়ে। সেচ না দিয়ে অনেক ফসল চাষ করা যায়, হ্যাঁ। এক বর্ষজীবী, মানে এক বছরের মধ্যে এই ফসলগুলো ফলন দিবে। ঠিক আছে, এক বছরের মধ্যে এটা লাগানো হয়, মানে লাগানোর পর থেকে ফসলটা মানে জমিতে ফেলানোর পর থেকে, সিড শো করার পর থেকে এটা হারভেস্ট করা পর্যন্ত, বা এটা হচ্ছে কেটে আনা পর্যন্ত সর্বোচ্চ এক বছর সময় লাগবে। তাদেরকে বলা এক বর্ষজীবী ফসল। ঠিক আছে, এক বছরের বেশি সময় লাগে না যাদের জীবন চক্র সম্পূর্ণ করতে। ঠিক আছে, তাদেরকে এক বর্ষজীবী ফসল বলে। আমাদের মাঠ ফসল সবই এক বর্ষজীবী। হুম শুধুমাত্র চা ছাড়া। চা কিন্তু আমাদের যদিও মাঠ ফসল, সেটা কিন্তু অনেক দিন আমাদের এটা হচ্ছে চায়ের বাগানে চায়ের গাছ থাকে। ঠিক আছে, নিচু মাঝারি জমিতে চাষ করা যায়, ফসলের উৎপাদন খরচ বেশি, লাভ কম, ফসলের উৎপাদন ঝুঁকি বেশি। তারপর ফসল শুকিয়ে মাড়াই করে ব্যবহার করা হয়। তারপরে হচ্ছে আকারে খাটো ও ছোট হয়। ফসল সকল ফসল সংরক্ষণ করা যায়। আচ্ছা, এরপরে দেখো, এইখানে আছে হচ্ছে শ্রেণীবিন্যাস। এইখান থেকে কিন্তু তোমাদের পরীক্ষায় কখনো ওইভাবে আসে না যে মাঠ ফসলের শ্রেণী বিভাগ লিখো। এইটা আসবে কিভাবে? এইটা কিন্তু ত্রিশটার পড়ালেখা, হ্যাঁ, অনেক বেশি ইম্পর্টেন্ট তোমাদের সিকিউ আসার জন্য। একটা সিকিউ এখান থেকে আসার সম্ভাবনা খুবই বেশি, 90%, হ্যাঁ, 90% সম্ভাবনা আছে এখান থেকে একটা সিকিউ আসার। তো তো সেই সিকিউ যদি তুমি পারতে চাও, তখন তোমার কিন্তু জানতে হবে যে মাঠ ফসলের এই কোনটা আসলে মাঠ ফসল, তাই তো। তো মাঠ ফসলের দেখো কয়েকটা ভাগ আছে এখানে, 8টা ভাগ দেওয়া আছে মাঠ ফসলের। একটা হলো দানাদার ফসল, তারপর হচ্ছে ডাল জাতীয় ফসল, তেল জাতীয় ফসল, আঁশ জাতীয় ফসল, চিনি জাতীয় ফসল, পানীয় ফসল, গোখাদ্য ফসল, সবুজ সার ফসল, এই সবগুলি হচ্ছে মাঠ ফসল। তোমাকে কি জানতে হবে? তোমাকে জানতে হবে এই উদাহরণগুলো। ঠিক আছে, উদাহরণগুলো যেমন দানাদার ফসল, যে সকল ফসল প্রচুর দানা উৎপাদন করে এবং শর্করা জাতীয়, মনে করো যে সেই দানাগুলো শর্করা তোমার হচ্ছে কন্টেইন করে, হ্যাঁ, শর্করা প্রচুর শর্করা থাকে সেই দানার ভিতরে, আহ তাদেরকে দানা জাতীয় ফসল বলে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে ধান, গম, ভুট্টা, জব, কাউন। এখন পরীক্ষায় একটা এরকম সিকিউ আসছে কথার কথা, যে একজন কৃষক দীর্ঘদিন ধরে হচ্ছে কাউন চাষ করছে, হ্যাঁ, দীর্ঘদিন ধরে কাউন চাষ করছে।
এখন দীর্ঘদিন ধরে যে কাউন চাষ করছে, এখন তোমাকে নিচে বলা হলো যে উদ্দীপকে যে ফসলটির কথা আলোচনা করা হয়েছে তার বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। কারণ কাউন তো তুমি আর জানো না, কাউন হচ্ছে দানাদার ফসল, সেটা একটা মাঠ ফসল। এই জন্যই কিন্তু তোমার এই উদাহরণগুলো জরুরি, ঠিক আছে, সবগুলো জানতে হবে। ডাল জাতীয় ফসল, দেখো মসুর, মাসকলাই, মুগ, মটর, খেসারি, ছোলা। এখন দিয়ে রাখলো ছোলা, হ্যাঁ, উদ্দীপকে দিয়ে রাখলো ছোলা। ধরো যে একজন কৃষক ছোলা চাষ করছে দীর্ঘদিন ধরে। তো এখন তোমাকে ছোলাটা কি ধরনের ফসল সেটা না জানলে তো তার বৈশিষ্ট্য লিখতে পারবা না। ছোলা হচ্ছে একটা মাঠ ফসল, ঠিক আছে। তারপর দেখো তেল বীজ ফসল, এর মধ্যে আছে দেখো সয়াবিন, সরিষা, তিসি, সূর্যমুখী, চীনাবাদাম, কুসুম ফুল, গর্জন, তিল। এখন এই যে সূর্যমুখী, তারপরে হচ্ছে কুসুম ফুল, এইগুলোতে কিন্তু তুমি পাজল হয়ে যেতে পারো। কারণ এগুলো তো ফুল, কুসুম ফুল, সূর্যমুখী, এগুলো কিন্তু এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, এমসিকিউ তেও আসে এখান থেকে। তো দেখো এখন সূর্যমুখী, কুসুম ফুল আমরা তো জানি হচ্ছে ফুল, যেগুলো ফুল ফল এগুলো হচ্ছে উদ্যান ফসল, একটু পরে পড়বো। তো তুমি তো এটা পাজল হয়ে যাওয়া যে আসলে এখানে তো ফুল দেখছি, এটা কি মাঠ ফসল না উদ্যান ফসল। উদ্যান ফসল লিখলে তোমার মনে করো সিকিউটা কাটা। এটা হচ্ছে সূর্যমুখী, কুসুম ফুল, এগুলো হচ্ছে তেল আহরণ করার জন্য, এখান থেকে তেল পাওয়ার জন্য এগুলো চাষ করা হয়, এই জন্য এগুলো হচ্ছে মাঠ ফসল। হ্যাঁ, খোলা মাঠে বিস্তীর্ণ এলাকায় চাষ করা হয়, ঠিক আছে, তেলের জন্য, তেল উৎপাদনের জন্য। তারপর দেখো আঁশ জাতীয় ফসলের মধ্যে আছে পাট, তুলা, মেস্তা, কেনাফ। চিনি জাতীয় ফসলের মধ্যে আছে ইক্ষু, সুগার বিট। পানি জাতীয় ফসলের মধ্যে আছে চা, কফি। গোখাদ্য ফসলের মধ্যে আছে ভুট্টা, ফেলন ইত্যাদি। সবুজ সার ফসলের মধ্যে আছে ধইঞ্চা, শনপাট ইত্যাদি। এগুলো জানতে হবে, ঠিক আছে। এখন দেখো মাঠ ফসলের গুরুত্ব, এই গুরুত্ব কেন দরকার? তোমার ঘতে পরীক্ষায় প্রশ্ন আসে, সিপি এর ঘতে, যে মাঠ ফসল এবং উদ্যান ফসলের মধ্যে কোনটি গুরুত্বপূর্ণ, তুমি তার সপক্ষে যুক্তি দেখাও। হ্যাঁ, তখন তোমাকে দুইটারই গুরুত্ব লিখতে হবে, ঠিক আছে, দুইটারই গুরুত্ব লিখতে হবে, মাঠ ফসলের গুরুত্ব লিখতে হবে, উদ্যান ফসলের গুরুত্ব লিখতে হবে। লিখে তোমাকে একটা সাম আপ করতে হবে, লাস্টে তোমাকে বলতে হবে যে আলোচনার প্রেক্ষিতে, উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে আমি বলতে পারি যে হচ্ছে উদ্যান ফসল বেশি গুরুত্বপূর্ণ, বা হচ্ছে মাঠ ফসল বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা, তবে দেখো উদ্যান ফসল কাকে বলে? যে সকল ফসল ছোট জমিতে বা বাগানে, ঠিক আছে, স্বল্প পরিসরে তোমার বেড়া দিয়ে চাষ করা হয়, বেড়া দিয়ে চাষ করা হয়, ঠিক আছে। আমরা কি করি? আমরা হচ্ছে এই উদ্যান ফসল যেটা, সেখানে কিন্তু আমরা বেড়া দিয়ে চাষ করি। যেমন হচ্ছে শাকসবজি, ফুল ফল, মশলা জাতীয় ফসলগুলো হচ্ছে উদ্যান ফসল। তো উদ্যান ফসল আমরা কি করি? বেড়া দিয়ে চাষ করি ছোট পরিসরে, তাই না? বাগানের মধ্যে চাষ করি। তো দেখো উদ্যান ফসলে এরকম ছবি দেওয়া থাকতে পারে, ছবি দিয়ে কিন্তু পরীক্ষায় সিকিউ আসে। কিরকম? কাঁঠাল গাছের ছবি দেওয়া থাকলো, গোলাপ গাছের ছবি দেওয়া থাকলো, তারপরে হচ্ছে আলু ক্ষেতের ছবি দেওয়া থাকলো। তো তখন তোমাদের লিখতে, নিচে লিখতে বলবে যে উপর্যুক্ত যে চিত্রটি, সেই চিত্রটি কোন জাতের ফসল, সেটা হচ্ছে ব্যাখ্যা করো। তো তখন তোমাকে লিখতে হবে যে উপরে যে ছবিটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে আলু ক্ষেতের ছবি। তো সেটা একটা হচ্ছে উদ্যান ফসল, ঠিক আছে। আলু ক্ষেত দেখে আবার বিস্তীর্ণ মাঠ দেখা যাচ্ছে, সেটা আবার ভেবো না যে এটা হচ্ছে মাঠ ফসল, ঠিক আছে। এই যে হলুদ ক্ষেত, তো এগুলো হচ্ছে সবজি জাতীয়, ঠিক আছে। আমরা তাহলে চার ধরনের ফসল জানলাম হচ্ছে উদ্যান ফসল। সেগুলো কোনগুলো? দেখো, এই যে এখানে তো বলেছি যে একটা হচ্ছে ফুল ফল, তারপরে হচ্ছে মশলা এবং শাকসবজি, ঠিক আছে। শাকসবজির মধ্যে আছে হচ্ছে ওই যে আলু, পটল, তারপরে হচ্ছে টমেটো, বেগুন, তারপরে হচ্ছে আহ এই জাতীয় যে কোনো কিছু সবজি, আমরা তো বুঝতে পারছি, ব্রোকলি, কলিফ্লাওয়ার, হ্যাঁ, ফুলকপি যেগুলো, আচ্ছা, বাঁধাকপি। আর তো ফলের মধ্যে কোনগুলো আছে? আম, জাম, কলা, কাঁঠাল, এগুলো হচ্ছে ফল। তারপরে ফুল হচ্ছে এটা হচ্ছে ফুলের মধ্যে আছে হচ্ছে গোলাপ ফুল, তারপরে হচ্ছে বেলি ফুল, আম, তারপরে গন্ধরাজ, এগুলো হচ্ছে ফুল। আর মশলার মধ্যে আছে হচ্ছে পেঁয়াজ, আদা, হলুদ, রসুন, এগুলো হচ্ছে মশলা জাতীয় ফসল। এগুলো সবই কিন্তু উদ্যান ফসল, ঠিক আছে। আচ্ছা, দেখো উদ্যান ফসলের বৈশিষ্ট্য আর যদি ওই মাঠ ফসলের বৈশিষ্ট্য পাশাপাশি পড়ো, তাহলে কিন্তু খুব সহজ হয়ে যাবে। সাধারণত দেখো ছোট জমিতে বাড়ির আশেপাশে উদ্যান ফসল চাষ করা হয়, অধিকাংশ ক্ষেত্রে প্রতিটি গাছ আলাদাভাবে যত্ন নিতে হয়। যেমন ধান, গম, পাটের ক্ষেত্রে কিন্তু আমরা আলাদাভাবে যত্ন নেইনি, ঠিক আছে। ধান, গম, পাট মাঠ ফসল, সেখানে আমরা এক পুরা মানে জমিতে আমরা হয়তো একবারে ইরিগেশন বা সেচ দিয়েছি, একটা একটা করে গাছের গোড়ায় কি আমরা ইরিগেশন দিই, সেচ দিই না।
সব একসাথে যত্ন করি, কিন্তু উদ্যান ফসলে কিন্তু একটা একটা করে গাছের গোড়ায় পানি দিই। আমরা ফুলের গাছের কথা চিন্তা করো, যে গোলাপ ফুল, আমরা একটা একটা করে গাছে কিন্তু পানি দিই, আলাদা করে একটা যত্ন নিই, বেশি যত্নের প্রয়োজন হয়। সমস্ত ফসল ধাপে ধাপে পরিপক্ক হয়। আমের কথা চিন্তা করো, আম কি সব একসাথে পাকে? পাকে না। আম হচ্ছে আমরা ধাপে ধাপে পাকে, আমরা ধাপে ধাপে আম হচ্ছে পারি। আচ্ছা, বেড়া নির্মাণের প্রয়োজন হয়, মৌসুমের শুরুতে দাম বেশি থাকে, পরে দাম কমে। সেচ দিতে হয়, এক বর্ষজীবী, দ্বিবর্ষজীবী বা বহু বর্ষজীবী হতে পারে। মানে এই ধরনের ফসল এক বছরের মধ্যে তাদের লাইফ সাইকেল কমপ্লিট করতে পারে, কিছু আছে, কিছু আছে 2 বছরের মধ্যে তাদের জীবন চক্র সম্পূর্ণ করতে পারে, কিছু আছে অনেক দিন ধরে এটা তোমার হচ্ছে আহ, এটা বেঁচে থাকে এবং এটা হচ্ছে ফলন দিতে থাকে, যেগুলো আম আম গাছ। তুমি লাগিয়েছো, 3 বছর পর থেকে সেটা হচ্ছে আম দেওয়া শুরু করছে, এবং এবার বছর বছর থেকে যা 15-20 বছর পর্যন্ত তুমি ইজিলি ভালো ফলন পাবে। ঠিক আছে, তারপরে দেখো উঁচু বন্যামুক্ত এলাকায় চাষ করা হয়, তা ফসলের উৎপাদন খরচ কম, তবে লাভ বেশি হয়। ঠিক আছে, তারপরে হচ্ছে ফসল উৎপাদনের ঝুঁকি কম, কিছু ফসল তাজা খাওয়া যায়, যেরকম শশা। আচ্ছা, আবার সকল ফসল সংরক্ষণ করা যায় না একসাথে, হ্যাঁ। যেরকম হচ্ছে ব্যতিক্রম মশলা, মশলা জাতীয় ছাড়া বাকি সকল ফসল সংরক্ষণ করা যায় না, এটার সাথে সাথে খেয়ে ফেলতে হয়। তুমি তো কলিফ্লাওয়ার সংরক্ষণ করতে পারবে না, বাইরে হয়তো ফ্রিজে রাখতে হবে, এমনি এমনি রাখতে পারবো না। কিন্তু মশলা তুমি কিন্তু বাইরে রাখতে পারো, যেরকম হচ্ছে তোমার আদা, হলুদ, এগুলো কিন্তু বাইরে নর্মাল রাখলে এটা ভালো থাকে। এখন দেখো এখানে শ্রেণী বিভাগের মধ্যে যেগুলো দেওয়া আছে, তো সেটা কিন্তু ওই যে ওই কিসের জন্য গুরুত্বপূর্ণ, একই সাথে এমসিকিউ এবং ওই যে সিকিউ এর মধ্যে কিন্তু তোমার আলোচনা করে আসতে পারে, অথবা বক্সের মধ্যে কিছু শস্য দিয়ে বলতে পারে যে এগুলো কোন ধরনের শস্য, আলোচনা করো। সেই জন্য কিন্তু এই এমসিকিউ এবং এই সিকিউ এর জন্য এই শ্রেণী বিন্যাসটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো বাংলাদেশে প্রায় 50 রকমের শাকসবজি চাষ হয়, যেমন পটল, পালং শাক, বেগুন, টমেটো, ডাঁটা, সিম ইত্যাদি। ঠিক আছে, এটা হচ্ছে শাকসবজি জাতীয় ফসল। 4 ধরনের উদ্যান ফসল আছে। তারপরে আছে হচ্ছে ফল জাতীয় ফসল, এখানে হচ্ছে 70 রকমের ফল আছে বাংলাদেশে, আম, কাঁঠাল, লিচু ইত্যাদি। ফুল জাতীয় 30 রকমের ফুল আছে, গোলাপ, রজনীগন্ধা, ডালিয়া, চন্দ্রমল্লিকা, গাঁদা, জারবেরা ইত্যাদি। মশলা জাতীয় ফসল আছে 14 রকমের, হ্যাঁ। পেঁয়াজ, রসুন, আদা, হলুদ। মূলত তোমার করতে হবে এই যে উদাহরণগুলো, ঠিক আছে, উদাহরণ দিয়ে পরীক্ষায় আসলে ছবি দিয়ে আসুক আর আলোচনার মধ্যে আসুক, উদ্দীপক দিয়ে আসুক, লিখিত উদ্দীপক দিয়ে আসুক, সেখানে কিন্তু এগুলো আলোচনা থাকলে তোমাকে বুঝতে হবে। উদ্যান ফসলের গুরুত্ব দেখো, ভিটামিন ও খনিজ পদার্থ সহ বিভিন্ন পুষ্টির চাহিদা পূরণ করে, রোগ প্রতিরোধ ও রোগ সারাতে ভেষজ হিসাবে ব্যবহার হয়, খাদ্যের স্বাদ বৃদ্ধি করে, রান্না ছাড়াই ফল ও সবজি খাওয়া যায়, সৌন্দর্যের প্রতীক, আত্মকর্মসংস্থান ও বেকারত্ব দূর করা সহজ, অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক, কবিরাজি ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়, বিদেশে রপ্তানি করা যায়, মৌসুমের শুরুতে দাম বেশি থাকে বলে লাভবান হওয়া যায়, কাঠ ও জ্বালানির চাহিদা পূরণ হয়, উপজাত দ্রব্য দিয়ে জৈব সার তৈরি হয়। আচ্ছা, তো উদ্যান ফসলের গুরুত্বের মধ্যে আছে হচ্ছে অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক ও কবিরাজি ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়, বিদেশে রপ্তানি করা যায়, মৌসুম শুরুতে দাম বেশি থাকে বলে লাভবান হওয়া যায়, উপজাত দ্রব্য দিয়ে জৈব সার তৈরি হয়, উচ্ছিষ্ট অংশ থেকে, যেমন খোসা, পাতা, বীজ ইত্যাদি থেকে গবাদি পশু ও পোল্ট্রির খাদ্য তৈরি করা যায়। ঠিক আছে, এবং ফল ও শাকসবজি গবাদি পশুর খাদ্য, হ্যাঁ। তারপরে এখন পরীক্ষায় আসে এরকম, ওই যে দুইটা উপরে ছবি থাকলো বা 2 ধরনের ফসলের আলোচনা থাকলো উদ্দীপকে, তারপরে গতে অনেক সময় আসে যে খ এবং গ, সরি, গ গ নাম্বার প্রশ্নে আসে, গ টাইপ প্রশ্নে আসে যে উপরে যে 2 ধরনের ফসলের কথা উল্লেখ করা হয়েছে তাদের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো। তো তখন তোমাকে পার্থক্য ব্যাখ্যা করতে হবে, মাঠ ফসল এবং উদ্যান ফসলের এই যে এটা ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে, পার্থক্য ব্যাখ্যা করতে হবে, তুলনা করতে হবে। তো সেখানে তখন তোমাকে এটা লিখতে হবে, যেরকম দেখো, মাঠ ফসল সাধারণত বড় জমিতে চাষ করা যায়, উদ্যান ফসল হচ্ছে ছোট জমিতে চাষ করা হয় সাধারণত। তারপরে হচ্ছে মাঠ ফসল সমস্ত ফসলকে একত্রে যত্ন নেওয়া হয়, আর এটা উদ্যান ফসল অধিকাংশ ক্ষেত্রে প্রতিটি ফসল আলাদাভাবে যত্ন নেওয়া হয়। ঠিক আছে, তারপর কম যত্নের প্রয়োজন হয় মাঠ ফসল, আর হচ্ছে উদ্যান ফসল বেশি যত্নের প্রয়োজন হয়। মাঠ ফসল হচ্ছে সমস্ত ফসলকে একত্রে চাষ করা যায়,
একত্রে সংগ্রহ করা হয়। আর এটা হচ্ছে উদ্যান ফসল ধাপে ধাপে সংগ্রহ করা হয়, যেরকম হচ্ছে ওই যে ধান, ধান পেকে গেলে সবকিছু সব কেটে একসাথে রুমে মানে বাসায় নিয়ে চলে আসলাম। আর হচ্ছে উদ্যান ফসল হচ্ছে এই ধাপে ধাপে আম পাকলো, কিছু আম পাকলো সেগুলো আগে পারলে, তারপর কিছুদিন পরে আবার ছোটগুলো বড় হলো সেগুলো পাকলো, সেগুলো পারলে এভাবে ধাপে ধাপে সংগ্রহ করা হয়। মৌসুমের শুরুতে দাম কম, পরে দাম বেশি হয়। মাঠ ফসল আর উদ্যান ফসল মৌসুমের শুরুতে দাম বেশি এবং পরে দাম কম হয়। ঠিক আছে। তারপর দেখো সেচ দিয়ে, 7 নাম্বার, সেচ দিয়ে দিতে হয় না বোরো এবং আমন ধান ব্যতীত। আর এটা হচ্ছে উদ্যান ফসলে অবশ্যই সেচ দিতে হয়। তারপর দেখো এক বর্ষজীবী, আহ, সব মানে মাঠ ফসলের অধিকাংশ 1 বর্ষজীবী, আর উদ্যান ফসলে 1 বর্ষজীবী, দ্বিবর্ষজীবী এবং বহু বর্ষজীবী। তারপরে 9 নাম্বার হচ্ছে উঁচু নিচু মাঝারি জমিতে, মাঝারি নিচু জমিতে চাষ করা হয়। হ্যাঁ। আর হচ্ছে উদ্যান ফসল সাধারণত উঁচু জমিতে চাষ করা হয়, বাগান তো উঁচুই হয়। ফসল উৎপাদনে খরচ বেশি, লাভ কম। আর হচ্ছে উদ্যান ফসলে তোমার হচ্ছে উৎপাদন খরচ কম, লাভ বেশি। এখন পরীক্ষায় যদি এইভাবে প্রশ্ন আসে যে বাংলাদেশের প্রেক্ষাপটে কোন ধরনের ফসল বেশি মানে গুরুত্বপূর্ণ, তখন তুমি বলো মাঠ ফসল বেশি গুরুত্বপূর্ণ বাংলাদেশের প্রেক্ষাপটে। কেননা আমাদের হচ্ছে প্রধান খাদ্যই হচ্ছে ধান, চাল, এবং সেটা হচ্ছে ধান থেকে আসে। ধান একটা মাঠ ফসল, ঠিক আছে। আমাদের বাংলাদেশ 70 ভাগ জমিতে সেই জন্য কৃষকরা ধান ফলায়, ঠিক আছে। আর হচ্ছে যদি পরীক্ষা এভাবে আসে কোন ধরনের ফসল চাষ করা অধিক লাভজনক, হ্যাঁ, তখন তোমাকে লিখতে হবে উদ্যান ফসল চাষ করা অধিক লাভজনক। ঠিক আছে, লাভজনকের কথা আসলে উদ্যান ফসল, আর অধিক গুরুত্বপূর্ণ কথাটা আসলে মাঠ ফসল। ঠিক আছে, মনে রাখবে। এখান থেকে দেখো মৎস্য কি এবং মৎস্য বিজ্ঞান কি, এইটুকু সংখ্যা পড়লে এখান থেকে হয়ে যাবে। মৎস্য কি, দেখো শীতল রক্ত বিশিষ্ট জলজ মেরুদণ্ডী প্রাণী যারা ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায় তাদেরকে মৎস্য বলে। ঠিক আছে, রুই, কাতল, ইলিশ ইত্যাদি। মৎস্য বিজ্ঞান, মৎস্য বিজ্ঞান কি, জীববিজ্ঞানের যে শাখায় মাছের ও অন্যান্য জলজ প্রাণীর শ্রেণীবিন্যাস, চাষ ব্যবস্থাপনা, প্রজনন, রূপতত্ত্ব, সংরক্ষণ ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়, বা শিক্ষা গ্রহণ করা বা গবেষণা করা হয়, তাকে মৎস্য বিজ্ঞান বলে। সহজ করে এগুলো লিখতে পারো। জীববিজ্ঞানের যে শাখায় জলজ প্রাণীর চাষ পদ্ধতি এবং আহ, তার সংশ্লিষ্ট অন্যান্য যে প্রজনন, রোগতত্ত্ব, সংরক্ষণ ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়, তাকে মৎস্য বিজ্ঞান বলে। ঠিক আছে, পরীক্ষায় মৎস্য বিজ্ঞান কাকে বলে এটা কম আসছে, মৎস্য কাকে বলে এটা আসে। ঠিক আছে। তা মাছের শ্রেণী বিন্যাসের মধ্যে দেখো এই এইটা থেকে তোমার মূলত অনেক কয়েক ধরনের শ্রেণীবিন্যাস আছে। আমি যেটা দেখাবো শুধুমাত্র মাছের উৎস বা বাসস্থান অনুযায়ী যে শ্রেণীবিন্যাসটা, সেখান থেকে কিন্তু তোমার হচ্ছে এমসিকিউ তে আসে। ঠিক আছে, এটা কিন্তু এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। স্বাদু পানির মাছ, ঠিক আছে, যেটা হচ্ছে স্বাদু পানির কোনগুলো বা মিঠা পানি কোনগুলো, যেটা হচ্ছে পুকুর, নদী, নালা পানি, যেটা লবণাক্ত পানি না, সেটা হচ্ছে স্বাদু পানি বলে। ঠিক আছে, যেমন রুই, কাতল, কই, টাকি এগুলো স্বাদু পানিতে হয়, যেমন খাল, বিল, তারপর নদী, নালা এগুলোতে হয়। ঠিক আছে, আধা রোনা পানি, হ্যাঁ, এসব মাছ নদীর মোহনা ও খাড়িতে বাস করে, যেমন ভেটকি, ট্যাংরা, আইড়, তারপর গুড়জালি ইত্যাদি। ঠিক আছে, লোনা পানির মাছ, হ্যাঁ, তো ইলিশ, পোয়া, রূপচাঁদা, ছুরি, লইট্টা, টুনা ইত্যাদি হচ্ছে লোনা পানির মাছ। মাছের গুরুত্বটা পড়ে ফেলবে, 2 মার্কসের জন্য এখান থেকে আসতে পারে। গবাদি পশু কি, যে সকল পশু গৃহপালিত, যে সকল পশু বা গৃহপালিত পশু গৃহে লালন করা হয় কিসের জন্য, অর্থনৈতিক ভাবে ও খাদ্য হিসেবে উপকার পাওয়ার জন্য আর কি, তাদেরকে গবাদি পশু বলে। ঠিক আছে, তার মানে তুমি লিখতে পারো যে সকল গৃহপালিত পশু মানুষের তত্ত্বাবধানে লালন পালন করা হয় অর্থনৈতিক ভাবে লাভবান হওয়ার জন্য, তাকে গৃহপালিত, সরি, তাকে গবাদি পশু বলে, যেমন গরু, ছাগল, ভেড়া, মহিষ। ঠিক আছে, বাংলাদেশের মোটামুটি 25% জ্বালানি আসে এই গবাদি পশু থেকে। ঠিক আছে, আর হচ্ছে বাংলাদেশের শতকরা 20 ভাগ লোক প্রত্যক্ষ এবং 50 ভাগ লোক পরোক্ষভাবে গবাদি পশুর উপর নির্ভরশীল। ঠিক আছে, এই যেগুলো হচ্ছে গবাদি পশু। তারপরে দেখো গবাদি পশুর গুরুত্বটা পড়ে ফেলবে, এটা আলোচনা করলাম না, খুবই সহজ। পোল্ট্রি, হ্যাঁ, এই গবাদি পশু এটা 2 মার্কসের জন্য আসতে পারে। হ্যাঁ, এই চ্যাপ্টার থেকে যে গবাদি পশু কি, গবাদি পশুর গুরুত্ব। ঠিক আছে, লিখো। তারপর দেখো পোল্ট্রি, যে সকল পাখি গৃহে মানুষের তত্ত্বাবধানে লালিত পালিত হয়, বংশবৃদ্ধি করে, ডিম ও মাংস উৎপাদন করে, তাদেরকে পোল্ট্রি বা গৃহপালিত পাখি বলে, যেমন হাঁস, মুরগি, কোয়েল, কবুতর, তিতির, টার্কি ইত্যাদি। ঠিক আছে, তারপরে কি, এটা পোল্ট্রি শিল্পের ধারণা।
এইগুলো তোমাদের পরীক্ষা আসবে না, তবে পোল্ট্রির অর্থনৈতিক গুরুত্বটা আসতে পারে 2 মার্কসের জন্য। ঠিক আছে। তো আমি একবারে বাদ দিলেও দুই তিনটা একটু বলি, দেখো। মাংস, ডিম আমিষের অন্যতম উৎস। পোল্ট্রি শিল্পে প্রায় 20% হারে প্রবৃদ্ধি হচ্ছে বর্তমানে। পোল্ট্রি শিল্পে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ হচ্ছে। খুব অল্প সময়ে বিনিয়োগ থেকে অর্থ প্রাপ্তি হয়। পোল্ট্রির বিষ্ঠা থেকে বায়োগ্যাস তৈরি হয়, তাই না? এইগুলো আরো ইত্যাদি ইত্যাদি। এরপর আছে সামাজিক বন, এইটা কিন্তু গুরুত্বপূর্ণ টপিক। হ্যাঁ, এখান থেকে সিকিউ এইখান থেকে আসে না, কেননা সামাজিক বন বা বন সম্পর্কে দ্বিতীয় অধ্যায়ে একটা চ্যাপ্টার আছে, চ্যাপ্টার 4। তো আসলে সেখান থেকে আসে। তো এখান থেকে আসলে 2 মার্কসের জন্য আসার সম্ভাবনা আছে, ঠিক আছে, বেশি সম্ভাবনা থাকে। তো সেখানটা দেখো, বসত বাড়ির আশেপাশে, রাস্তার পাশে, পতিত জমিতে, রেল লাইনের পাশে, প্রতিষ্ঠানের আশেপাশে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বা ধর্মীয় প্রতিষ্ঠানের আশেপাশে যে বন কৃত্রিম ভাবে তৈরি করা হয় তাকে সামাজিক বন বলে। ঠিক আছে, মানুষ লাগিয়েছে যে বনটা। হ্যাঁ, মানে আমাদের বসত বাড়ির পাশে, তারপর রাস্তার পাশে যে বন গড়ে উঠেছে তাকে সামাজিক বন বলে। সামাজিক বনে সাধারণত আম, কাঁঠাল, জাম, সুপারি, নারিকেল এগুলো গাছ থাকে। ঠিক আছে। সামাজিক বনের গুরুত্বটা করে ফেলবে, এটা খুবই সহজ। দুই একটা একটু আলোচনা করি। এটা যে ফলের চাহিদা পূরণ হয়, ছায়া প্রদান করে, ভূমিক্ষয় রোধ করে, গোখাদ্য পাওয়া যায়, কুটির শিল্পে কাঁচামাল পাওয়া যায়, ভেষজ দ্রব্য পাওয়া যায়। তারপরে পরিবেশের ভারসাম্য রক্ষা করে, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে। আর বাকিগুলো বললাম না, ঠিক আছে, সহজ, এগুলো করে নিবে। আচ্ছা, এতক্ষণ যতটুকু বললাম সেখান থেকে একটা সিকিউ আসে, এখন যেটা বলবো সেখান থেকে আরেকটা সিকিউ আসে। মানে এই অধ্যায় থেকে, প্রথম অধ্যায় থেকে দুইটা সিকিউ আসে। একটা হলো এই প্রথম পরিচ্ছেদ, আর একটা হলো দ্বিতীয় পরিচ্ছেদ থেকে। ঠিক আছে। তো দ্বিতীয় পরিচ্ছেদ এখন শুরু করছি। তো একটাও প্রশ্ন আসতে পারে, দুইটাও আসতে পারে, তবে দুইটা আসে ম্যাক্সিমাম টাইমে। ঠিক আছে। তো দেখো, দ্বিতীয় পরিচ্ছেদ এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন পড়বো হচ্ছে বাংলাদেশের কৃষি তথ্য সেবা প্রাপ্তির উৎস। ঠিক আছে। তো এখানে অনেকগুলো উৎসের নাম দেওয়া আছে, যে এইগুলোতে ধরো যে তুমি একটা নতুন জায়গায় গিয়েছো। তো সেখানে হচ্ছে তুমি জমি লিজ নিয়েছো, 100 একর জমি তুমি লিজ নিয়েছো সরকারের কাছ থেকে নিয়ে। তুমি একটা হচ্ছে কি, তুমি কি চাষ করবা, তুমি হচ্ছে ওই এলাকায় ধরো যে তুমি ভুট্টা চাষ করবা। ঠিক আছে। তো ভুট্টা চাষ, তোমার তো অভিজ্ঞতা নাই, তো তখন তখন কি করতে হবে, তোমার তো ইনফরমেশন নিতে হবে। তুমি কোথায় কোথায় ইনফরমেশন পাবা? সেইটাই হচ্ছে এই যে কৃষি তথ্য প্রাপ্তির স্থান। ঠিক আছে। দেখো, অভিজ্ঞ কৃষক, ওই এলাকার যারা অভিজ্ঞ কৃষক আছে, দীর্ঘদিন ধরে আম, বংশ পরম্পরায় যারা চাষবাস করে আসছে, এবং দেখবা যে প্রত্যেকটা গ্রামে একজন বড় খামারি বা কৃষক থাকে। সে কি করে, কৃষি অফিসের সাথে যোগাযোগ করে। ঠিক আছে। সে নতুন প্রযুক্তি আসলে সে সবার আগে সে এটা প্রযুক্তিটা কাজে লাগায়। হ্যাঁ, নতুন কোনো জাত আসলে সে এটা সবার আগে চাষ করে। তো যারা এরকম থাকে তাদেরকে অভিজ্ঞ কৃষক বলে। হ্যাঁ, বংশ পরম্পরায় অনেক দিন ধরে চাষবাস করছে, নতুন প্রযুক্তি আসলে লুফে নেয়, এই ধরনের ফার্মারকে অভিজ্ঞ ফার্মার বলে, বা ওই অভিজ্ঞ কৃষক বলে। এরা কিন্তু তোমার ওই কি করবে, এরা কিন্তু তোমার কৃষি তথ্য প্রাপ্তির একটা অন্যতম মাধ্যম। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে কৃষক বিদ্যালয়। কৃষক বিদ্যালয় দেখো, কৃষক বিদ্যালয়, তো কৃষক বিদ্যালয় মানে কি, যে বিদ্যালয় কৃষকদের যে বিদ্যালয় সেটাই হলো কৃষক বিদ্যালয়। তো তুমি কি লিখবা, যে বিদ্যালয়ে কৃষকরা কৃষির তথ্য ও সেবা পায় তাকে কৃষক বিদ্যালয় বলে। ঠিক আছে। কৃষক বিদ্যালয়ের মাধ্যমে কৃষকরা বিভিন্ন তথ্য সেবা পেয়ে থাকেন। এখন কৃষক বিদ্যালয়ে মূলত তিন ধরনের বিষয় নিয়ে হাতে কলমে শেখানো হয়। একটা হলো সমন্বিত বালাই ব্যবস্থাপনা, আইপিএম। আরেকটা হলো সমন্বিত খামার ব্যবস্থাপনা, এটা হচ্ছে আইএফএম। আরেকটা হলো সমন্বিত ফসল ব্যবস্থাপনা, এটা হচ্ছে আইসিএম। এই তিন ধরনের ব্যবস্থাপনা নিয়ে মূলত স্কুলে, এই যে কৃষক বিদ্যালয়ে হাতে কলমে শেখানো হয়। ঠিক আছে। আইপিএম এর মধ্যে কি শেখানো হয়? আইপিএম হলো ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট। এখানে বিভিন্ন পোকামাকড় থেকে কিভাবে ফসলকে বাঁচানো যায়, কি ব্যবহার করলে পোকামাকড় হবে না, সেখানে এইগুলা এই আইপিএম এর মধ্যে এখানে শেখানো হয়। তারপরে হচ্ছে কৃষক বিদ্যালয়ের যে আইএফএম, আইসিএম, যেটা মানে সমন্বিত বালাই ব্যবস্থাপনা যে সম্পর্কে শেখানো হয়, সেখানে কি শেখানো হয়, সরি, সমন্বিত ফসল ব্যবস্থাপনা, এটা হচ্ছে আইসিএম। তো ফসল ব্যবস্থাপনার মধ্যে মধ্যে কি শেখানো হয়, নতুন ফসল
বা আগে থেকে অনেকদিন ধরে চাষ করছো, সেটা নতুন কোনো প্রযুক্তি আসছে কিনা, কিভাবে চাষ করলে সে ফসলটা ভালো ফলন দিবে, এইগুলো সম্পর্কে আইসিএম আইসিএম এর মধ্যে এখানে শেখানো হয়। ঠিক আছে। আরেকটা কি শেখানো হয় কৃষক বিদ্যালয়ে? আইএফএম। ঠিক আছে, এটা হচ্ছে সমন্বিত খামার ব্যবস্থাপনা। তো এখানে তোমার যে খামারটা আছে সেটা কিভাবে ব্যবস্থাপনা করলে তুমি অধিক লাভবান হবা, সেইটা হচ্ছে এখানে শেখানো হয়। ঠিক আছে। দেখো এরকম একটা ছবি এরকম আছে। ছবি এখানে কি হয়, এরকম বট গাছের নিচে হতে পারে এরকম। এটা একটা কৃষক বিদ্যালয়। ঠিক আছে। এখানে কি হয়, 11টা অধিবেশন হয়। ঠিক আছে। মানে 11টা ক্লাস হয়, কমপক্ষে 11টা ক্লাস হয়, অধিবেশন হয় 11টা ক্লাসে, প্রতিটা অধিবেশন 3 থেকে 4 ঘন্টা ব্যাপী হয়। ঠিক আছে। এবং কৃষক বিদ্যালয়ে এই যে 50 জনের মতো কৃষক কৃষানি এখানে তোমার ইনভলভ থাকে, 50 জন কৃষক কৃষানি এখানে তোমার অংশগ্রহণ করে। ঠিক আছে। আচ্ছা, কৃষক বিদ্যালয়ের গুরুত্ব। হ্যাঁ, কৃষক বিদ্যালয়ে কৃষকরা বিভিন্ন তথ্য ও সেবা পায়, বাস্তব প্রশিক্ষণ দেওয়া হয়, এখানে উন্নত প্রযুক্তি শেখানো হয়, কৃষকের নিজের জমিতে প্রয়োগ করে কৃষিকে উন্নত করে, কৃষির বিভিন্ন সমস্যার সমাধান পায় এখানে, প্রশিক্ষিত কৃষকদের মাধ্যমে অন্যান্য কৃষকরা তথ্য ও সেবা পায়, তথ্যীয় ব্যবহারিক হাতে কলমে শিক্ষা দেওয়া হয়। হ্যাঁ, তারপরে কৃষকের এবং প্রশিক্ষকদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় হয়। এরপরে আমরা কি করছি এখন, কৃষি তথ্য প্রাপ্তির স্থান এগুলো, কিন্তু হ্যাঁ এখান থেকে তুমি কৃষি তথ্য প্রাপ্তি মানে পেতে পারো আর কি। এরপর দেখো কৃষক সভা এবং উঠান বৈঠক, এইটা কিন্তু সিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ। ঠিক আছে। এই যে উপরে যেগুলো বললাম, কৃষক বিদ্যালয়, অভিজ্ঞ কৃষক, এগুলো 2 মার্কসের পরীক্ষা আসে। হ্যাঁ, পরীক্ষা আসে যে অভিজ্ঞ কৃষককে কৃষি তথ্য ভান্ডার বলা হয়, ব্যাখ্যা করো। হ্যাঁ, তখন তুমি এই যে অভিজ্ঞ কৃষক কি, সে কি কাজ করে, এটা লিখে দিবা। আচ্ছা, তারপরে দেখো কৃষক বিদ্যালয় সম্পর্কে আসে যে কৃষক বিদ্যালয় কি, ব্যাখ্যা করো। হ্যাঁ, তো তখন তোমাকে কৃষক বিদ্যালয় সম্পর্কে আমি যে বললাম এই আলোচনাগুলো একটু ব্যাখ্যা করতে হবে। হুম। তারপরে দেখো কৃষক বিদ্যালয়ের গুরুত্ব সেখানে লিখে দিতে হবে। তাহলে তুমি সেখানে 2 মার্কসের প্রশ্নে 2 পাবা। তারপর দেখো কৃষক সভা উঠান বৈঠক, এটা কিন্তু সিকিউ আকারে অনেক সময় আসে। কিভাবে আসে, ছবি দেওয়া থাকে। হ্যাঁ, ছবি দেওয়া থাকে। কি ছবি দেওয়া থাকে, দেখি আমরা একটু কোনো ছবি আছে কিনা। এই যে দেখো, এরকম ছবি দেওয়া থাকে। একটা হচ্ছে কৃষক সভা, এই পাশে আছে উঠোন বৈঠক। ঠিক আছে। উঠোন বৈঠক দেওয়া থাকলে বুঝবা কিভাবে, যে আশেপাশে বাড়ি দেখা যাবে। দেখো, এই যে বাড়ি থাকবে, বাড়ির আঙিনাকেই তো উঠোন বলে, তাই তো। তো এখানে যদি বাড়ি না থাকতো, এটা আমরা উঠোন বৈঠক বলতাম না। ঠিক আছে। তো দেখো, কৃষক সভা কি খোলা মাঠে, বা হচ্ছে তোমার ইউনিয়ন পরিষদে, বা হচ্ছে তোমার হাট বাজারে একটা নির্দিষ্ট দিন মাসের একটা নির্দিষ্ট টপিকের উপরে আলোচনা হয়, আগে থেকেই বলে দেওয়া থাকে। হ্যাঁ, যে কৃষক সভা এখানে হবে, এই বিষয়ের উপরে আমরা আলোচনা করব। এই কৃষি কর্মকর্তারা এসে এখানে আলোচনা করে, তো এখানে বিভিন্ন কৃষকরা এখানে আসে, এখানে শোনে, তাদের কথাবার্তা মত বিনিময় করে। আর উঠান বৈঠক কি, উঠান বৈঠকটা হচ্ছে মাসের যে কোনো সময়, কৃষক সভা তো মাসে একবার হয়, আর উঠান বৈঠকটা কি, মাসের যে কোনো সময় তোমার এটা হতে পারে, প্রয়োজন বেসিস। হ্যাঁ, ইমার্জেন্সি কেস, ধরো যে সামনে ঘূর্ণিঝড় আসছে। হ্যাঁ, তো তোমার এখন মাঠে যে ফসলগুলো আছে, আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে ঘূর্ণিঝড় তোমার এলাকায় আঘাত হানবে, আঘাত হানতে পারে। তখন জরুরি ভিত্তিতে কৃষি কর্মকর্তা কি করে, একটা উঠান বৈঠক ওইখানে কল করে। ঠিক আছে। সাব অ্যাসিস্ট্যান্ট এগ্রিকালচার অফিসার ইনারা মূলত এই 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 ইয়েগুলো পরিচালনা করে থাকেন। তো তারা কি করে, উঠান বৈঠকের আয়োজন করে। উঠান বৈঠক কি, ওই যে কৃষকের বাসার উঠানে, হ্যাঁ, অল্প পরিসরে, এখানে 25 থেকে 30 জন ফার্মার থাকে। তাদের নিয়ে এখন কি করণীয়, এই জরুরি ভিত্তিতে এখন কি করব, মাঠে যে ফসল আছে দ্রুত কেটে এনে এটা হচ্ছে এটা হারভেস্ট করে ঘরে তুলতে হবে, এইগুলো সম্পর্কে এখানে আলোচনা করা হয়। অথবা হঠাৎ এমন একটা পোকা বা রোগের আক্রমণ হয়েছে, যেটা হচ্ছে পুরো এলাকার সকল ফসল খেয়ে ফেলছে বা ফসল নষ্ট করে ফেলছে, কি করা দরকার, ইমার্জেন্সি বেসিসে এই উঠান বৈঠকটা বা হচ্ছে উঠানে কৃষকদের সভা করা হয়। তো দেখো, কৃষক সভা এবং উঠান বৈঠকের পার্থক্য পড়লে মোটামুটি এটা সম্পর্কে ধারণা পেয়ে যাবে। প্রতি মাসে যে কোনো তারিখে বা নির্দিষ্ট তারিখে করা হয় কৃষক সভার উঠান বৈঠক, জরুরি প্রয়োজনে যে কোনো সময়ে উঠান বৈঠক করা হয়। ঠিক আছে। কৃষক সভা হচ্ছে 50 থেকে 60 জন কৃষক উপস্থিত থাকে। আর উঠান বৈঠক হচ্ছে বৈঠকে
25 থেকে 30 জন কৃষক উপস্থিত থাকে, হ্যাঁ? তারপরে কৃষক সভা হচ্ছে উপজেলা কৃষি অফিস, ইউনিয়ন পরিষদ বা হাট বাজার বা স্কুলে হয়ে থাকে। আর উঠোন বৈঠকটা কোথায় হবে? কৃষকের বাড়ির উঠোনে হবে। ঠিক আছে? তারপর দেখেন যে কৃষক সভা হচ্ছে মৌসুম শুরুর আগে বা মাঝে করা হয়। হ্যাঁ? আর উঠোন বৈঠক জরুরি প্রয়োজনে যেকোনো সময় করা হয়। আচ্ছা, কৃষক সভায় ৫ নাম্বারটা কি হয়? তথ্য প্রদান, প্রযুক্তি হস্তান্তর, প্রচার প্রসার, কৃষকদের সমস্যার সমাধান করা হয়। আর উঠান বৈঠকে কি? প্রাকৃতিক দুর্যোগ, রোগ পোকা দমন, জরুরি করণীয় কি? এগুলো নিয়ে আলোচনা করা হয়। তারপর কৃষক সভা কি সকল গ্রামে বা ব্লকে হয়? উঠান বৈঠক যেকোনো প্রয়োজনে যেখানে প্রয়োজন শুধু সেখানে উঠান বৈঠক হয়। এখন কৃষি উচ্চশিক্ষা গবেষণা প্রতিষ্ঠান এইগুলোও কিন্তু কৃষি তথ্য প্রাপ্তির স্থান। তো এইগুলো আমাদের পরীক্ষায় আম রিসার্চ ইনস্টিটিউট সম্পর্কে আসে। কিন্তু এগ্রিকালচার এডুকেশন যে ইনস্টিটিউট সেগুলো সম্পর্কে তেমন আসে না। তো আমি দেখি এখানে একটু পড়ি কৃষি শিক্ষা কি? ওই যে আমি বলেছিলাম বিজ্ঞানের যে শাখায় ফসল, মাছ, পশু, হাঁস-মুরগি, বৃক্ষ ইত্যাদি কৃষি বিষয়ে যাবতীয় শিক্ষা ও জ্ঞান অর্জন করা হয় তাকে কৃষি শিক্ষা বলে। কৃষি শিক্ষার গুরুত্ব এইটা হচ্ছে এই যে এগুলো একটু জেনে রাখতে হবে। ২ মার্কসের প্রশ্ন আসে যে কৃষি শিক্ষার গুরুত্ব কি? ফসলের উন্নত চাষ পদ্ধতি জানা যায়, ফসলের জাত উদ্ভাবন সম্বন্ধে জ্ঞান অর্জন করা যায়। তারপর ফসল, পশু, হাঁস-মুরগি ও মাছের গবেষণা সম্বন্ধে জানা যায়। ভূপ্রকৃতি, জলবায়ু, কৃষি সম্বন্ধে কৃষি মৌসুম সম্বন্ধে জানা যায়। মাটির উর্বরতা বৃদ্ধি, সংরক্ষণ করার উপায় জানা যায়। মাটির গুণগত সংযুক্তি, অম্লত্ব সম্বন্ধে জানা যায়। গাছের পুষ্টি উপাদানের কাজ এবং অভাবজনিত লক্ষণ সম্পর্কে জানা যায়। আরো ইত্যাদি, ইত্যাদি এগুলো তোমরা পড়ে নিবে। ঠিক আছে? এখন কৃষি গবেষণা প্রতিষ্ঠান পরীক্ষায় যদি আসে ২ টা কৃষি গবেষণা প্রতিষ্ঠানের নাম লিখো। তো তুমি লিখে দিবা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর। বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট, ঢাকা। বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট, ময়মনসিংহ। ঠিক আছে? এগুলোর সংক্ষিপ্ত রূপ হচ্ছে বিআরআই, বিআরআরআই, বিজেআরআই, বিআইএনএ। ঠিক আছে? এখন পরীক্ষায় এখান থেকে একটা সিকিউ আসে। কিভাবে? দেখো ২০২২ সালে একটা প্রশ্ন এরকম আসছিল যে এই বিগত ২২ অথবা ২৩ এরকম প্রশ্ন আসছে। যত সময় ২২। তো দেখো এরকম প্রশ্ন আসছে যে আহ ১৯৭০ সালে ১৯৭০ সালে প্রতিষ্ঠিত আহ কৃষি গবেষণা একটি প্রতিষ্ঠান যেটি গাজীপুরে অবস্থিত। সেখানে হচ্ছে ধান নিয়ে আলোচনা করা হয়, ধানের জাত উদ্ভাবন করা হয়। এরকম একটা সিকিউ আসছে এবং নিচে গ নাম্বারে বলা হয়েছে যে কোন গবেষণা প্রতিষ্ঠান সম্পর্কে বলা হয়েছে উদ্দীপকে সেটার কার্যপ্রণালী ব্যাখ্যা করো। ঠিক আছে? এরকম প্রশ্ন আসছে। তখন তোমাকে কিন্তু বুঝতে হবে যে ১৯৭০ সালে গাজীপুরে অবস্থিত কোনটি কোন গবেষণা ইনস্টিটিউট? সেটা হচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, বিআরআরআই। ঠিক আছে? আচ্ছা, একই কথা যদি এভাবে আসতো যে ১৯৭৬ সালে গাজীপুরে প্রতিষ্ঠিত আহ, কৃষি গবেষণা প্রতিষ্ঠান, ঠিক আছে, যেটা বিভিন্ন ধরনের ফসল নিয়ে গবেষণা করে, তখন কিন্তু কি হতো? সেটা হচ্ছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কাজ তোমাকে লিখতে হতো। ঠিক আছে? তো তখন তোমাকে এইভাবে লিখতে হবে। তো এই কাজগুলো কি দেখো, তুমি যদি এটা পড়ো তাহলে একটা পড়লে দুইটাই হয়ে যাবে। ঠিক আছে? একটা পড়লে দুইটাই হয়ে যাবে। কিরকম? দেখো, ফসলের জাত উদ্ভাবন এবং উন্নয়ন। তো যদি ধান গবেষণা সম্পর্কে আসে তুমি লিখবা ধানের জাত উদ্ভাবন এবং উন্নয়ন করা। ফসলের উন্নত চাষাবাদ কলা কৌশল উদ্ভাবন করা তুমি লিখবা। যদি ১৯৭০ সালে গাজীপুরে প্রতিষ্ঠিত একটি কৃষি গবেষণা প্রতিষ্ঠানের কথা বলে, মানে বিআরআরআই, রাইস রিসার্চ ইনস্টিটিউট, তখন তুমি এই ফসলের কথা না লিখে এখানে কি লিখবা? ধানের উন্নত চাষাবাদ কলা কৌশল উদ্ভাবন করা। একইভাবে ফসলের না লিখে যদি ধান গবেষণা সম্পর্কে আসে তখন লিখবা ধানের রোগবালাই দমন নিয়ে গবেষণা করে। ঠিক আছে? এইগুলো তুমি সেম একটা পড়বে। আর তাহলে ধান আসলে ধানেরটা শুধু ওই যে ফসলের জায়গায় ধান লিখে দিবে। ঠিক আছে? ওকে। তো এটা কি করে একটা এই ধান কৃষি গবেষণা ইনস্টিটিউটের কাজটাই বলি, ফসলের জাত উন্নত করে, তারপর উন্নত সেচ পদ্ধতি উদ্ভাবন করে, ফসলের আহ, প্রজাতির জিন সংরক্ষণ করে, উন্নত কৃষি যন্ত্রপাতি উদ্ভাবন করে, মাটির উর্বরতা বৃদ্ধি ও রক্ষার উপায় বের করে, তারপর ফসল প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ পদ্ধতির উন্নয়ন করে, জলবায়ু পরিবর্তনের সাথে সাথে উপযোগী শস্য বিন্যাস তৈরি করে। হ্যাঁ, এগুলো কাজ করে। তো এইগুলো সেম কাজ তোমার হচ্ছে ধান গবেষণারও একই কাজ। ধান গবেষণার ক্ষেত্রে শুধুমাত্র ওইখানে ওই ফসলের জায়গায় ধান গবেষণা
ধান লিখে দিলে হবে। এখন আরেকটা আসতে পারে যে 1973 সালে প্রতিষ্ঠিত কৃষি গবেষণা প্রতিষ্ঠান, যেটি ঢাকায় অবস্থিত। 1973 সালে প্রতিষ্ঠিত ঢাকায় অবস্থিত কোনটি? BARC, ঠিক আছে, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল। তো এইটা কিন্তু ওই ধান গবেষণা বা কৃষি গবেষণার মতো কাজ এটা না। এটা কি করে? সবকিছু সুপারভাইজ করে, দেখাশোনা করে, মানে এক কথায় এ হচ্ছে মন্ডলগিরি করে। হ্যাঁ, কি করবে? এ হচ্ছে কোনো গবেষণা করবে না, এ কি করবে? দেশের চাহিদার ভিত্তিতে গবেষণা প্রকল্প প্রণয়ন করবে, কি নিয়ে গবেষণা করবে গবেষণা প্রতিষ্ঠানগুলো, সেটা এরা ঠিক করে দেয়। ঠিক আছে, তারপর বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের সাথে সমন্বয় করে, গবেষণা প্রকল্প বাছাই করে, অনুমোদন করে, বাস্তবায়ন করে, সেমিনার, কর্মশালা, প্রশিক্ষণের ব্যবস্থা করে, গবেষণা ভিত্তিক বই, পুস্তক, তারপরে হচ্ছে লিফলেট, জার্নাল প্রকাশ করে, কৃষি গবেষণা যাবতীয় বিষয়ে সরকারকে পরামর্শ দেয়, গবেষণার জন্য বৈদেশিক সাহায্য আনয়নের ব্যবস্থা করে, গবেষণা পরিচালনার আর্থিক সহায়তা প্রদান করে। ঠিক আছে, আর্থিক সাহায্য প্রদান করে। তারপরে হচ্ছে বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও উপকরণ সরবরাহ করে। এই গবেষণালব্ধ ফলাফল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে কৃষকের কাছে পৌঁছানোর ব্যবস্থা করে। এই কাজগুলো করে। ঠিক আছে, এরপরে কৃষি তথ্য সার্ভিস ও কৃষি সম্প্রসারণ অফিস। তো কৃষি তথ্য সার্ভিস, এটা 2 মার্কসের প্রশ্ন। এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কৃষি তথ্য সার্ভিস কি। এইটা মূলত 1 মার্কস এবং 2 মার্কসের জন্য আসে। ঠিক আছে, 2 মার্কসের জন্য আসলে নিচে এই যে একটু বিস্তারিত লিখতে হবে, আর 1 মার্কসের জন্য আসলে লিখতে হবে যে হচ্ছে কৃষি তথ্য সার্ভিস কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন একটি প্রতিষ্ঠান, 1961 সনে কৃষি তথ্য সংস্থা হিসাবে প্রতিষ্ঠার পর 1985 সনে কৃষি তথ্য সার্ভিস নামকরণ করা হয়। ঠিক আছে, তো প্রথম লাইনটা লিখে দিলে হবে, কৃষি তথ্য সার্ভিস কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন একটি প্রতিষ্ঠান যা কৃষকদের বিভিন্ন তথ্য এবং প্রযুক্তি, আহ, বিভিন্ন কৃষি তথ্য প্রযুক্তির মাধ্যমে কৃষকদের সেবা দিয়ে থাকে। হ্যাঁ, তথ্য সেবা দিয়ে থাকে, এইটুকু লিখলেই 1 মার্কস হয়ে যাবে। আর কৃষি তথ্য সার্ভিসের কার্যক্রম, যদি 2 মার্কসের প্রশ্ন আসে তখন এগুলো লিখতে হবে। কৃষি তথ্য সার্ভিসের কার্যক্রম হচ্ছে অনলাইনে কৃষি তথ্য সেবা দেওয়া, হ্যাঁ, ইন্টারনেটের মাধ্যমে কৃষি তথ্য প্রদান, আদান প্রদান করাই হচ্ছে ই কৃষি। অনেক সময় পরীক্ষা আসে ই কৃষি কি, তখন লিখতে হবে ইন্টারনেটের মাধ্যমে কৃষি তথ্য আদান প্রদান করাই হচ্ছে ই কৃষি। হ্যাঁ, তো এই যে এইরকম আরো কিছু 2-1 লাইন লিখে ও লিখতে হবে যে ইন্টারনেট, রেডিও, টেলিভিশন, ফেসবুক, টুইটার, ইউটিউব, মোবাইল ফোন ইত্যাদি ইলেকট্রনিক্স এর মাধ্যমে কৃষি তথ্য পাওয়াকে ই কৃষি বলে। এখন এই যে ই কৃষি যে সিস্টেমটা, এটা হচ্ছে কৃষি তথ্য সার্ভিসের কার্যক্রমটা হলো ই কৃষির মাধ্যমে করা হয়। ঠিক আছে, আচ্ছা, মোবাইল ফোন, এটা আসে কৃষিতে মোবাইল ফোনের গুরুত্ব ব্যাখ্যা করো, তখন মোবাইল ফোন কি, মানে কৃষিতে কি গুরুত্ব আছে সেটা লিখতে হবে। এটা তো আমরা আমাদের চেয়ে তোমরা বেশি ভালো জানো, মোবাইলের মাধ্যমে কিভাবে কৃষি তথ্য পাওয়া যায়, ইন্টারনেট ব্যবহার করে অথবা কল করে কৃষকরা জানতে পারে। 16123 নাম্বারে কল করলে সরকারি ছুটির দিন ব্যতীত সকাল 7টা থেকে রাত 9টা পর্যন্ত এরা কিন্তু ফোন ধরবে। তুমি ট্রাই করে দেখতে পারো, 16123 নাম্বার। ঠিক আছে, তো ওটা মোট প্রতি মিনিট 25 পয়সা করে কাটবে এবং বিভিন্ন ধরনের কৃষি তথ্য তোমাকে দিবে এবং সমস্যার সমাধান তারা দেবে না এখানে। ঠিক আছে, আচ্ছা, এরপরে এগুলো তো দিলাম না, গুরুত্বপূর্ণ না। ইন্টারনেট, এখান থেকে একটা সিকিউ আসতে পারে, মানে সিকিউ হয় অনেক সময় এরকম একটা কারো ছবি দিয়ে, এই এক্সাক্ট ধরো যে এই ছবিটাই দিল, দিয়ে বললো যে গটাই প্রশ্নে বলল যে হচ্ছে আহ উপরে যে ছবিটা দেখানো হচ্ছে সেখানে কৃষক যে যন্ত্রটি ব্যবহার করছে সেটা কৃষিতে গুরুত্ব ব্যাখ্যা করো। তো এখানে ইন্টারনেট ব্যবহারের বিষয়টা উঠে আসবে। মূলত এখানে হচ্ছে সে ল্যাপটপ ব্যবহার করছে, ল্যাপটপ ব্যবহার করে কি করছে? ইন্টারনেট, হ্যাঁ, এটা হলো আধুনিক ফার্মার, ইন্টারনেটের মাধ্যমে সে সরি, ইন্টারনেট হচ্ছে ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক। হ্যাঁ, তো বিভিন্ন ইন্টারনেট একটা হচ্ছে বিশাল তথ্য ভান্ডার, তাই না? ইন্টারনেটের মাধ্যমে সবকিছু চাষ পদ্ধতি, বালাই ব্যবস্থাপনা সম্পর্কে কিন্তু জানা যায়। ঠিক আছে, তো ইন্টারনেটে পুরো গুরুত্বটা তুমি লিখে দেওয়া, তো এই যে এই সিকিউটা যদি আসে। ঠিক আছে, এটা বিস্তারিত আলোচনা আর করলাম না। এখান থেকে জ্ঞানমূলক যেগুলো আছে, কৃষি কি, কৃষির ক্ষেত্র, তারপরে হলো মাঠ ফসল, উদ্যান ফসল, এই সবগুলো কিন্তু আলোচনা করেছে। মৎস্য কি, মৎস্য বিজ্ঞান কি, গবাদি পশু কি, সবই কিন্তু ভিতরে আলোচনা হয়েছে। এখানে আবার সুন্দর করে সাজানো আছে
সবগুলো পড়ে ফেলবা। হ্যাঁ, পোল্ট্রি কি, সামাজিক বন কি, কৃষি তথ্য, অভিজ্ঞ কৃষক, কৃষক বিদ্যালয় কি, এগুলো কিন্তু আমরা ভিতরে পড়েছি। সেগুলো এখানে আছে আবার সাজানো, এখানে সুন্দর করে পড়ে ফেলবে সবগুলো। ঠিক আছে। এই কৃষি উপকরণ এটা পড়ার দরকার নেই। হ্যাঁ, কৃষি সম্প্রসারণ অফিস এটা পড়ার দরকার নেই। তা বাদে বাকিগুলো পড়ে ফেলবা। আচ্ছা, এখন আর কিছু পড়া আসছে, সেটা হচ্ছে এই যে এইগুলো ফুল ফর্ম আসে। এআইএস এর ফুল ফর্ম কি? এগ্রিকালচার ইনফরমেশন সার্ভিস। কোনো বানান ভুল করা যাবে না, ঠিক আছে? বানান ভুল করলে কিন্তু মার্কস কেটে দিবে। তারপর বিএডিসি, বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন। বিনা, বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার, ঠিক আছে। তারপর হলো বাড়ি, বাংলাদেশ এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট। ব্রি, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট। ঠিক আছে। এইগুলো সম্পর্কে পড়বা। আর এই যে অনুশীলনীর যে এমসিকিউ গুলো আছে, এগুলো সব মুখস্থ করে ফেলবা, খুবই ইম্পর্টেন্ট এগুলো। অ্যান্সার গুলো একবার মুখস্থর মতো করে পড়ে ফেলবা, ঠিক আছে। তো চলো আমরা দুই একটা একটু এই সিকিউ দেখি কিরকম সিকিউ হয়। আমি যে বললাম এতক্ষণ, পারা যায় কিনা একটু দেখি। এই যে এরকম একটা ইন্টারনেট এখানে দেখাচ্ছে, ঠিক আছে। কি করছে? চিত্র 1, চিত্র 2। এখন চিত্র 1, চিত্র 2 বলছে চিত্র 1 এবং 2 এর মধ্যে কৃষকরা কিভাবে কৃষি তথ্য সেবা পায়। 1 নম্বরে কি? ইন্টারনেট। 2 নম্বরে হচ্ছে মোবাইল, তাই না? মোবাইল ফোন ইউজ করছে, তাহলে দুইটার গুরুত্ব লিখে দিবা। বাংলাদেশের প্রেক্ষাপটে কোনটি বেশি উপযোগী? তুলনামূলক বিশ্লেষণ করো। মোবাইল ফোনটা বেশি উপযোগী বাংলাদেশের প্রেক্ষাপটে, কেননা বাংলাদেশের ম্যাক্সিমাম ফার্মার তো ইলিটারেট, তারা এই যে ইন্টারনেট চালাতে পারে না। ঠিক আছে। তারপর দেখো এরকম একটা ছক দিয়ে আসতে পারে। কৃষির ক্ষেত্রে মাঠ ফসল, এখানে ব্ল্যাঙ্ক রেখেছে। মৎস্য, গবাদি পশু, পোল্ট্রি, সামাজিক বন। তো এখানে কি ব্ল্যাঙ্কে কি হবে? মাঠ ফসলের পর দিতে হবে হচ্ছে উদ্যান ফসল। তো গতে কি আসছে? উদ্দীপকের ছকে বিচিহ্নিত ক্ষেত্রটি ব্যাখ্যা করো। তো বিচিহ্নিত ক্ষেত্র হচ্ছে উদ্যান ফসল। উদ্যান ফসলের ক্ষেত্রটি ব্যাখ্যা করতে হবে, মানে উদ্যান ফসলের বৈশিষ্ট্য লিখতে হবে, তার গুরুত্ব লিখতে হবে। ঠিক আছে। মানুষের মৌলিক চাহিদা পূরণে উদ্দীপকের কোন ক্ষেত্রগুলি ভূমিকা রয়েছে বিশ্লেষণ করো। ঠিক আছে। মানুষের মৌলিক চাহিদা পূরণে মোটামুটি তোমার হচ্ছে এই সবগুলোরই, কৃষির সব সেক্টরের কিন্তু তোমার ভূমিকা রয়েছে। ঠিক আছে। তো তুমি সবগুলোরই একটু করে গুরুত্ব এখানে লিখে দিতে পারো। ঠিক আছে। আচ্ছা, এই হলো আমাদের চ্যাপ্টার 1। ঠিক আছে। তো আমার ক্লাস যদি ভালো লাগে, তো তোমরা এটা দেখে উপকৃত হলে আমার ভালো লাগবে। তো আমার আরো পরের পরের চ্যাপ্টার গুলো ক্লাসের ভিডিও দেখে নিতে পারো। আমি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করেছি, যাতে করে তোমরা পড়াটা বুঝে নিজে পড়ে খুব সহজে আনসার করতে পারো। ঠিক আছে। তো আজকের এই প্রথম পত্রের প্রথম চ্যাপ্টারের ক্লাস এখানে আমাদের শেষ। থ্যাংক ইউ।